একজন মা যখন তার সন্তানকে হারায় তখন তার মনের অবস্থা কি হতে পারে, যখন একজন মায়ের খুনির প্রতি রাগ চরম পর্যায়ে চলে যায় তখন কি হতে পারে। আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাতে চলেছি যেটা শোনার পর আপনাদেরকে ডিসাইড করতে হবে যে কাজটা ঠিক হয়েছে নাকি ভুল। জার্মানি, ৩ জুন ১৯৫০। ম্যারিয়ান ব্যাকমায়ার নামে একটা কন্যা সন্তানের জন্ম হয়। তার বাবা মায়ের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, ঘরে সবসময় ঝগড়া লেগেই থাকতো। ম্যারিয়ানের বয়স যখন ১৬ তখন তার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে। ম্যারিয়ানও তখন একটা বিয়ে করে আর ১৬ বছর বয়সে সে মা হয়। কিন্তু যেমন অবস্থা মায়ের ছিল ঠিক তেমন অবস্থা তার মেয়েরও হয়। ম্যারিয়ানের সংসার জীবন তেমন একটা ভালো ছিল না, মায়ের মতো তার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো। সে তার কন্যা সন্তানকে এতিমখানা রেখে আসে। ১৮ বছর বয়সে সে আরেকটি কন্যা সন্তান জন্ম দেয় আর বাধ্য হয়ে তাকেও এতিমখানায় রাখতে হয়, কারণ তার স্বামী এই বাচ্চাগুলোর দায়িত্ব নিতে চায়নি। ১৯৭৩ সালে ম্যারিয়ান আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয় আর তখন তার বয়স ছিল ২৩ বছর। সেই কন্যা সন্তানের নাম রাখা হয় অ্যানা ব্যাকমায়ার। তখন জার্মান সরকার তাকে সার্জারি করায় যাতে সে আর সন্তান জন্ম দিতে না পারে, কারণ জার্মানিতে ৩টি সন্তানের বেশি সন্তান নেওয়া যেত না। ম্যারিয়ান এবার তার মেয়েকে এতিমখানা রাখে না, একটা ভাড়া বাড়িতে সে তার মেয়ের সাথে থাকা শুরু করে। রাত হলে সে বারটেন্ডারের চাকরি করতে যেত। ৫ মে ১৯৮০। অ্যানা ব্যাকমায়ারের বয়স এখন ৭ বছর। মা মেয়ে সম্পর্ক ছিল বন্ধুর মতো, কিন্তু সেদিন তাদের একটু কথা কাটাকাটি হয়। অ্যানা বলে, আমি আর স্কুলে যাব না। তখন ম্যারিয়ান বলে, ঠিক আছে যেও না। এতে অ্যানার রাগ বেড়ে যায় আর সে বলে, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি আমার এক বন্ধুর বাড়িতে থাকা শুরু করব। আর এটা বলেই অ্যানা চলে যায়। ম্যারিয়ান অ্যানার বন্ধুদের খুব ভালোভাবে চিনে। সে ভালো করে জানে তার মেয়ে অ্যানা এখন কার বাসায় যাবে, কারণ পাশেই অ্যানার এক বন্ধুর বাসা ছিল। কিন্তু অ্যানা সেই বন্ধুর বাসায় কোনোদিন যেতেই পারেনি। সেদিন অ্যানার সাথে কি হয়েছিল? সেদিন যখন অ্যানা ঘর থেকে বের হয়েছিল তখন তার এক প্রতিবেশী, যার নাম ক্লস, বয়স ৩৫, সে অ্যানাকে ফলো করা শুরু করে। ক্লস বুঝতে পারে যে অ্যানা রাগ করে কোথাও চলে যাচ্ছে। অ্যানাও দেখে যে তার পেছনে ক্লস আসছে আর সে ক্লসকে প্রতিবেশী হিসেবে চিনে। ক্লস জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? অ্যানা ক্লসকে তো চিনতো, কিন্তু তার অতীত সম্পর্কে জানতো না। মেয়েদের সাথে অশালীন কাজ করার দায়ে ক্লস অন্তত ২ বার জেলে গিয়েছে। জার্মান সরকার তাকে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করায়, যার পর থেকে সে এইসব জঘন্য কাজ করা বন্ধ করে। কিন্তু ১৯৮০-তে সে অ্যানা ব্যাকমায়ারের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে তার গার্লফ্রেন্ড, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, সে তাকে একসময় নপুংসক বলে গালি দেয় আর এতে সে অনেক রেগে যায় আর এই জঘন্য কাজ করে। সে ওই কেমিক্যাল ট্রিটমেন্টের ঠিক উল্টো ট্রিটমেন্ট করায় আর এর ফলে সে আগের জীবনে ফিরে যায়। ক্লস যখন অ্যানার সাথে কথা বলার চেষ্টা করছিল তখন অ্যানা তাকে সবকিছু বলে দেয় যে সে তার মায়ের সাথে ঝগড়া করেছে আর এখন সে তার এক বন্ধুর বাসায় যাবে। তখন ক্লস বলে, তুমি আমার বাসায় থাকতে পারো, যেহেতু পাশেই আমার বাসা, তাই যখন মন চাইবে তুমি তোমার মায়ের কাছে ফিরে আসতে পারবে। কিন্তু অ্যানা জানতো না যে ক্লস কোন ইন্টেনশনে তাকে তার বাসায় যেতে বলছে। অ্যানা তার বাসায় যেতেই ক্লস তার উপর ঝাঁপিয়ে পড়ে। আপনারা যেটা ভাবছেন সেটাই, সে অ্যানার রেপ করে। কিন্তু সে কখনোই স্বীকার করেনি যে সে অ্যানার রেপ করেছিল। এই জঘন্য কাজ করার পর সে অ্যানার গলা টিপে ধরে, কিন্তু অ্যানা চিৎকার করার চেষ্টা করছিল। তখন ক্লস তার মুখে বালিশ চাপা দেয় আর শ্বাসরোধ করে অ্যানাকে মেরে ফেলে। সে যখন কনফার্ম হয় যে অ্যানা আর বেঁচে নেই তখন সে একটা কাঠের ড্রাম আনে আর সেটার ভেতর অ্যানাকে ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে দেয়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অ্যানা পৃথিবী থেকে বিদায় নেয়। অ্যানার মা কল্পনাও করতে পারেনি যে অ্যানার রাগ করে চলে যাওয়াটা তার শেষ যাওয়া হবে। ক্লস সেই কাঠের ড্রাম পাশের একটা নদীর পাড়ে নিয়ে যায় আর সেটা মাটিতে পুঁতে ফেলে। এরপর সে সোজা তার গার্লফ্রেন্ডের কাছে যায় আর বলে, একটু আগে আমি এই কাজ করেছি। এই অপরাধী ঠিক সে রাতেই পুলিশের কাছে ধরা পড়ে, কারণ তার গার্লফ্রেন্ড সোজা পুলিশের কাছে যায় আর পুরো ঘটনা পুলিশকে বলে দেয়। পুলিশ যখন ক্লসকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সে গল্প বানানো শুরু করে। সে বলে, হ্যাঁ আমি অ্যানাকে খুন করেছি। সেই নদীর পাড়ে গেলে একটা ড্রামের ভেতর আপনারা অ্যানার লাশ পেয়ে যাবেন। পুলিশ তখন অ্যানার লাশ উদ্ধার করে, কিন্তু ক্লস এখানে বলে যে আমি খুন করেছি ঠিক, কিন্তু আমি তাকে রেপ করিনি। পুলিশ জিজ্ঞাসা করে, শুধু খুন করার জন্য তুমি একটা মেয়েকে ধরে আনলে? তখন ক্লস বলে যে হ্যাঁ, আমার খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু অ্যানা আমার ইন্টেনশন বোঝার পর
চিৎকার চেঁচামেচি শুরু করে। সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে আর আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে সে সবাইকে সবকিছু বলে দেবে যে আমি তার সাথে খারাপ কাজ করেছি। আমার কাছে কোনো রাস্তা ছিল না, তাই আমি অ্যানাকে খুন করেছি। একটা 7 বছরের বাচ্চা মেয়ে, সে কিভাবে একজন 35 বছর বয়সী লোককে ব্ল্যাকমেল করতে পারে? সে কি জানতো যে ওই লোক তার সাথে কি করতে চলেছিল? তাছাড়া একটা 7 বছরের বাচ্চা মেয়ের টাকার জ্ঞান থাকবে কোত্থেকে? হিসেব করলে সে তো ক্লাস 1-এ পড়ার কথা। ক্লসের এই স্টেটমেন্ট কেউই বিশ্বাস করেনি। পুলিশ তাকে চরম পর্যায়ে রিমান্ডে দেয়, কিন্তু ক্লস বারবার একটাই কথা বলে যে সে আর জেলে যেতে চায়নি। অ্যানা তাকে ব্ল্যাকমেল করাতে সে ভয় পেয়ে যায় আর তার মুখ বন্ধ করতে সে তাকে খুন করে। ম্যারিয়ান যখন জানতে পারে যে তার প্রতিবেশী তার মেয়েকে খুন করেছে, তখন সে হতবাক হয়ে যায়। যাকে সে চিনতো, যার বাসায় তার যাওয়া আসা ছিল, সেই কিনা তার ছোট্ট মেয়েকে মেরে ফেলেছে। ম্যারিয়ানের রাগ চরম পর্যায়ে চলে যায় যখন সে জানতে পারে ক্লস তার মেয়ের ব্যাপারে বদনাম করছে। একজন মা কখনোই তার সন্তানের ব্যাপারে এসব বদনাম সহ্য করতে পারবে না। ক্লসকে কোর্টে নেওয়া হয় আর বিচার প্রক্রিয়া শুরু হয়। জনগণ তখন ক্লসের উপর চরম পর্যায়ে ক্ষেপেছিল। একে তো সে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে রেপ করে খুন করেছে, সে এখন তার উপর বদনাম ছড়াচ্ছে। ম্যারিয়ান তার উকিলদেরকে ক্লসের অতীত সম্পর্কে ডিটেলস দেয় যাতে এই মামলা আরো শক্ত হয়। তার উকিল বিচারকের সামনে কয়েকটি প্রশ্ন রাখে যে সরকার যখন ক্লসকে কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়েছিল তখন সে কেন সেটার উল্টো ট্রিটমেন্ট করেছে, সে কেন সরকারের আদেশ লঙ্ঘন করেছে। তখন ক্লসের পক্ষের উকিল বলে যে ক্লস অ্যানাকে রেপ করেছে এটার কোনো প্রমাণ নেই, কারণ সে সময় ডিএনএ টেস্ট ছিল না যার মাধ্যমে প্রমাণ করা যাবে যে ক্লসই অ্যানাকে রেপ করেছে। ক্লস বলে আমি কেমিক্যাল ট্রিটমেন্টের উল্টো ট্রিটমেন্ট করানোর পর আমার হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর তাই আমি অ্যানাকে খুন করি, কারণ সে আমাকে ব্ল্যাকমেল করছিল আর আমি এইবার জেলে যেতে চাই না। কোর্ট তদন্তের দায়িত্ব ফরেনসিক বিভাগকে দেয় যে আপনারা খুঁজে বের করেন যে ক্লস অ্যানাকে রেপ করেছে। এদিকে ম্যারিয়ান ব্যাকমায়ার কোর্টে এসব দেখছিল, শুনছিল। সে বুঝতে পারে না তার 7 বছরের মেয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, অথচ কিভাবে তার নামে মানুষ বদনাম ছড়াচ্ছে। কোর্ট কেন ক্লসকে শাস্তি না দিয়ে ব্যাপারটাকে লম্বা করছে? সে জানতো তার মেয়ে কেমন স্বভাবের। তার কথা না শুনে কোর্ট ক্লসের স্টেটমেন্ট নিচ্ছে। সে বারবার কোর্টকে বলে যে আমি জানি আমার মেয়ে কেমন স্বভাবের, এই লোক তাকে রেপ করেছে আর ধরা খাওয়ার ভয়ে তাকে খুন করেছে, আপনি তাকে কঠিন সাজা দিন। কিন্তু এখন সবকিছু ফরেনসিক বিভাগের উপর নির্ভর করছিল। কোর্ট একের পর এক তারিখ দিচ্ছিল। ম্যারিয়ান বারবার তার মেয়ের বদনাম সহ্য করতে পারছিল না। সবাই ভেবেছিল ক্লস উপযুক্ত শাস্তি পাবে, কিন্তু সে শাস্তি পাচ্ছেই না। ম্যারিয়ান ঠিক করে নেয় যে সে এবার এই মামলা শেষ দেখে ছাড়বে। অনেক বদনাম শোনা হয়েছে আর না। 3রা মার্চ 1981 আজকে ম্যারিয়ানকে কোর্টে যেতে হবে। ক্লসের বিচার কার্য দুপুরে শুরু হবে। ম্যারিয়ান ঠিক করে নেয় আজকে সে শেষবারের মতো কোর্টে যাবে। আজকের পর থেকে সে তার মেয়ের বদনাম শুনবে না, আর যদি কখনো তাকে কোর্টে যেতে হয় তখন সেটা হবে তার উপর মার্ডারের অভিযোগ। সে রেডি হয়ে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু একটু পরেই সে তার বাড়িতে ফিরে আসে। সে তার ড্রয়ার থেকে 1934 মডেলের সেমি অটোমেটিক পিস্তলটা নেয় আর 8টি বুলেট সে লোড করে নেয়। সে পিস্তলটা তার পকেটে লুকিয়ে নেয় আর সোজা কোর্টে চলে যায়। তখন মেটাল ডিটেক্টর নামে কোনো যন্ত্রই আবিষ্কার হয়নি, যার কারণে কেউ জানতেও পারেনি যে ম্যারিয়ান একটা পিস্তল নিয়ে কোর্টে ঢুকেছে। প্রথম কেসে শুনানি হয় আর এরপর ম্যারিয়ানের কেসের পালা আসে। ম্যারিয়ান এক জায়গায় দাঁড়িয়েছিল আর তার সামনে থেকে পুলিশ ক্লসকে ধরে আনছিল। দুজন পুলিশ ক্লসের ডান সাইডে আর দুজন বাম সাইডে। তারা ম্যারিয়ানের সামনে দিয়ে যাচ্ছিল। ক্লসকে ম্যারিয়ানের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ম্যারিয়ান তার পেছন দিকে 8টি গুলি করে। ম্যারিয়ান বলেছিল যদি সে পিস্তলে 80টি বুলেট লোড করার ক্যাপাসিটি থাকতো তাহলে আমি ক্লসের উপর 80টি গুলি করতাম। ক্লস সে সময় কোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই সময় কোর্টরুমে থাকা সবাই পালিয়ে যায়, এমনকি বিচারক নিজেও উঠে পালিয়ে যায়। কোর্টের গার্ডস যখন ম্যারিয়ানকে ধরতে আসবে তখন সে বলে প্লিজ একটু থামুন, দয়া করে আমাকে বলুন যে ক্লস মারা গেছে। তখন গার্ডসরা ক্লসকে চেক করে আর তাকে কনফার্ম করে যে হ্যাঁ ক্লস মারা গেছে। ম্যারিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ম্যারিয়ান বলে আমি এটা অনেক আগেই করতে চেয়েছিলাম। ম্যারিয়ান এই মার্ডারের ব্যাপারে কাউকেই কিছু বলেনি, এমনকি তার উকিলরাও জানতো না যে ম্যারিয়ান
তাদেরকে এত বড় সারপ্রাইজ দিবে। কোর্ট একের পর এক তারিখ দিয়ে যাচ্ছিল, লোকজন অ্যানার ব্যাপারে বদনাম করেই যাচ্ছিল। এখন ম্যারিয়ান ক্লসের বিচার করে দিয়েছে, সন্তানের মৃত্যুর প্রতিশোধ মা নিজের হাতে নিয়েছে। ম্যারিয়ান কোর্টকে বলে, আমি এই মার্ডারের প্ল্যান অনেক আগে থেকে করে রেখেছি। আমি ক্লসকে সামনে থেকে গুলি করতে চেয়েছি, কিন্তু সেটা করতে পারলাম না। যেহেতু প্ল্যান করাই আছে, তাই বাধ্য হয়ে তাকে পেছন থেকে গুলি করতে হয়েছে। ম্যারিয়ান স্বপ্নে দেখত যে সে ক্লসকে হত্যা করছে। স্বপ্নের ভেতর তার মেয়ে অ্যানা তাকে রিকোয়েস্ট করত যে সে যেন ক্লসকে মেরে ফেলে। ম্যারিয়ান কোর্টে গেলে লোকজন তার মেয়ের ব্যাপারে বদনাম করত, আর এই ব্যাপারটা তাকে হিংস্র বানিয়ে ফেলে। আর এই কারণে সে এই ঘটনা ঘটিয়ে দেয়। তাকে যখন স্বীকারোক্তি লিখতে বলা হয়, তখন সে কাগজ আর কলম নেয়, আর কাগজে লিখে, আই ডিড দিস ফর ইউ অ্যানা, আমি এটা তোমার জন্যই করেছি অ্যানা। আর তার নিচে 7টি হার্ট আঁকা হয়, কারণ অ্যানা যখন পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার বয়স ছিল 7 বছর। ম্যারিয়ানকে জিজ্ঞাসা করা হয় কেন সে 3 মার্চেই ক্লসকে হত্যা করেছে। তখন সে বলে, এর পেছনে একটা কারণ আছে। গত শুনানিতে ক্লস বিচারককে বলেছিল অ্যানার আরেকটি সত্য আছে, যেটা আজ আপনাকে জানাবো না। পরের শুনানিতে আমি আপনাকে অ্যানার সেই সত্যটা তুলে ধরব। একজন মা তার সন্তানের ব্যাপারে খুব ভালো করে জানবে, একজন প্রতিবেশী নয়। লোকটা প্রথম থেকেই ম্যারিয়ানের মেয়ের নামে বাজে কথা বলছে। সে পরের শুনানিতে তার মেয়ের নামে আরেকটি বাজে কথা তুলবে। ম্যারিয়ান এটা সহ্য করতে পারে না, সে সোজা তার পিস্তল লোড করে আর ক্লসকে শেষ করে দেয়। যেহেতু ম্যারিয়ান কোর্টরুমে একটা মার্ডার করেছে, তাই তাকে অ্যারেস্ট করা হয়। জেলে যাওয়ার পর সে একটা বই লিখে। সে ভালো করে জানতো তার এই বই অনেক ভালোই বিক্রি হবে, কারণ তখন সারা দেশে এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। এমনকি পার্শ্ববর্তী কয়েকটা দেশেও এই কেসের ব্যাপারে মানুষ বলা বলি করছে। ম্যারিয়ানের লেখা সে বই থেকে $1,58,000 আয় হয়, আর সে এই টাকা তার উকিলদের জন্য খরচ করে, যাতে তারা ভালোভাবে কেস লড়তে পারে। মজার বিষয় ছিল, ম্যারিয়ানের উকিলরা প্রমাণ করে দেয় যে ম্যারিয়ান এই মার্ডার প্ল্যান করে করেনি। সে হঠাৎ করেই অন্য উদ্দেশ্যে এই কাণ্ডটা করেছে। একটা মার্ডারের সাজা যেখানে 20 বছর হয়, সেখানে ম্যারিয়ানকে 6 বছরের সাজা দেয়া হয়, কারণ এই মার্ডারের পেছনের কারণটা একদমই ভিন্ন ছিল। কিন্তু যখন ম্যারিয়ানকে জেলে দেয়া হয়, তখন জনগণ মিছিল করা শুরু করে। এখানে ম্যারিয়ানকে সাজাই দেওয়া উচিত হয়নি। একে তো সে তার মেয়েকে হারিয়েছে, আর সে তার জন্যই এসব করেছে। তখন জার্মান সরকার জনগণ থেকে ভোট নেওয়া শুরু করে, যেখানে অর্ধেকেরও বেশি মানুষ এটাই মনে করে যে ম্যারিয়ানের কোনো বিচারই হওয়া উচিত না। পরে ম্যারিয়ানকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর 1996 সালের সেপ্টেম্বরে ম্যারিয়ান প্যানক্রিয়াটিক ক্যান্সারে মারা যায়। যে হাসপাতালে তার মেয়ে অ্যানা বেকমায়ারের পোস্টমর্টম হয়েছিল, সেই হাসপাতালে ম্যারিয়ান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার শেষ ইচ্ছা ছিল তার মেয়ের কবরের পাশেই তাকে যেন দাফন করা হয়। ম্যারিয়ান বেকমায়ার মাদার অফ এঞ্জেল নামে বেশি পরিচিত, যে তার মেয়ের খুনিকে নিজের হাতে শাস্তি দিয়েছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি এমন মিস্টেরিয়াস কেস স্টাডি কিংবা মিস্টেরিয়াস ঘটনা সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মিডনাইট আলভি মিস্ট্রির সাথে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।